তোমাদের 6 নম্বর ওয়ার্ডে দেওয়া যাবে না। তোমরা যদি এই 7 নম্বর ওয়ার্ডের প্রতিটা তোমরা যদি একটা প্ল্যান করো, 7 নম্বর ওয়ার্ডে কয়টা বাড়ি আছে, কোন বাড়ির লোকরা রাজনীতির সাথে জড়িত না, এরকম দেখে দেখে যদি তোমরা সবগুলি বাড়িতে যাও, আমাদের মা বোনদের সাথে কথা বলো, আমাদের ভাইদের সাথে কথা বলো, আমাদের চাচাদের সাথে কথা বলো, সেই সুযোগটা যদি তোমরা নেও তাহলে বিএনপি ক্ষমতা। আমাদের নেতা তারেক রহমান আমাদের আগামী ইলেকশনে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে বিএনপি কি কি করবে এরকম 31টা দফার একটা কর্মসূচি দিয়েছে। বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে বিএনপি এই দেশের জন্য কি করবে, ছাত্র ভাইদের জন্য কি করবে, কৃষক ভাইদের জন্য কি করবে, ব্যবসায়ী ভাইদের জন্য কি করবে, এগুলো দূরবস্তু দাও বাবা, এইটুক শিখো তোমরা, বাচ্চা মানুষ মনে বসে। আমাদের উনি বিভিন্ন জায়গায় যে আমাদের দেশে জমি সংক্রান্ত সমস্যা সবার আছে, জমি সংক্রান্ত সমস্যা আমরা এই 5ই আগস্টের পরে যত সমস্যা ফেস করেছি তার 80% সমস্যা হলো জমির প্রবলেম, আমাদের 31 দফার ভিতরে আছে। উনি এই বাংলাদেশের জমি জমার যদি সমস্যা হয় কি হবে, কি করবে, বাংলাদেশ পুলিশ বাহিনী কি কাজ করবে, বাংলাদেশের ডিফেন্সে কি কাজ হবে, সমস্ত কিছু আছে 31 দফায়। আপনারা যারা শিক্ষিত, যারা এই যে স্বেচ্ছাসেবক দলের আজকে প্রার্থী হয়েছেন, তোমাদের ভিতরে যারা শিক্ষিত আছে তারা এটাকে পড়াশোনা করো, পড়াশোনা করে মানুষকে বলো। ওই দিন এখন নাই, তুমি জিন্দাবাদ দিবা বলবা গার্মেন্টসে ভোট দেওয়ার জন্য, তোমার কথায় রাজি হয়ে ভোট দিয়ে দেবে, মানুষ এত বোকা এখন। মানুষ দেখবে বিএনপি ক্ষমতায় আসলে তাদের কি লাভ হবে, দেশের কি লাভ হবে। যারা মুরব্বী আছে তারা চিন্তা করবে আমাদের সন্তানরা কি পাবে, আমরা বয়স হয়ে গেছে, আমরা কয়দিনে বাঁচবো, আমাদের ভবিষ্যৎ জেনারেশনের জন্য বিএনপি কি দিয়ে যাচ্ছে সেটা বিবেচনা করে তারা ভোট দিবে। আগে আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমাদের আগামী ইলেকশন, আমাদের নেতা তারেক রহমান বারবার আমাদেরকে মনে করিয়ে দিয়েছে যে আগামী ইলেকশন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন ইলেকশন। সেটাকে মাথায় রেখে মানুষের কাছ থেকে ভোট নেওয়ার জন্য মানুষের হাতে ধরতে হবে, মানুষকে বুঝাইতে হবে যে বিএনপি আসলে আমাদের দেশের, আমাদের মুক্তাগাছার কি লাভ হবে। আমি কিন্তু এখনো বলি নাই যে মুক্তাগাছার এমপি প্রার্থী হওয়ার পরে মুক্তাগাছার জন্য কি কি কাজ করবে, আমরা কিন্তু বলবো ইলেকশনে যে মুক্তাগাছা মোশাররফ সাহেব যখন এমপি ছিলেন মুক্তাগাছার রাস্তাঘাটের এই অবস্থা ছিল না। আমরা মেইন রোডটা শুধু ভালো দেখি, এখন যত ভিতরে যাই, ইউনিয়নের ভিতরে যাই, সমস্ত রাস্তাই ভাঙা, মানুষের চলাচলের অসুবিধা, এটা একটা সবচেয়ে বড় সমস্যা। আপনারা দেখবেন যে মুক্তাগাছার সমস্ত স্কুল, মুক্তাগাছা সহ সারা বাংলাদেশের সমস্ত স্কুল বিশাল 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 বিল্ডিং, বাচ্চারা কোচিং সেন্টারে পড়ে, বাচ্চারা প্রাইভেট করে, বিশাল বিল্ডিং থেকে লাভ কি হবে। এই যে আমরা মসজিদে নামাজ পড়লাম, সুন্দর মসজিদ, ইমাম সাহেব যদি ভালো জানলেওয়ালা না হয় তাহলে সুন্দর বিল্ডিং থেকে লাভ কি। ইমাম সাহেব যদি আমাদেরকে ইসলাম সম্বন্ধে সুন্দর জ্ঞান দিতে পারে, মসজিদ একটু ভাঙ্গা থাকলে বুঝি এরকম না জিনিসটা। আমাদের ফ্যাসিস্ট হাসিনা আমাদেরকে অন্যদিকে ঘুরাইয়া দেওয়ার জন্য উনি স্কুল বিল্ডিং, কলেজ বিল্ডিং, বিশাল বিশাল সুন্দর সুন্দর বিল্ডিং বানাইছে। শিক্ষক নিয়োগ হয়েছে টাকা পয়সার বিনিময়ে, যাদের যোগ্যতাই নাই শিক্ষক, শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিচ্ছে। আপনারা দেখবেন এই 31 দফার, আমি ডিটেইলস বলতেছি না, 31 দফার ভিতরে আমাদের দেশটাকে চালানোর জন্য যত কিছু প্রয়োজন সমস্ত কিছু সেখানে বলা আছে। একটু পড়াশোনা করতে হবে। এই তারেক রহমান সাহেব উনি সারা বিশ্বের জ্ঞানী লোকদেরকে সাথে নিয়েছে। একটা মানুষের কিন্তু সব লাইনের জ্ঞান থাকে না, কারোরই না। বিশ্বে যে সবচেয়ে বেশি পড়াশোনা করা লোক আছে তারও কিন্তু সব লাইনের লোক থাকে না। যে ডাক্তার হয়েছে, বিশাল ডাক্তার, তার কিন্তু ইঞ্জিনিয়ারিং জ্ঞান থাকে না। কিন্তু একটা দেশ চালাইতে হইলে আমাদের কিন্তু, আমাদের রাষ্ট্রনায়কের কিন্তু সব ধরনের জ্ঞান দরকার পড়ে। উনি সারা বিশ্ব থেকে, সারা বাংলাদেশ থেকে সব লাইনের জ্ঞানী লোকদেরকে নিয়ে আগামী বাংলাদেশটা কিরকম হবে সেটার একটা প্ল্যান করেছেন। এইটা আমাদেরকে আমাদের মানুষজনের কাছে পৌঁছাইতে হবে। আমাদের মুক্তাগাছার একটা সমস্যার কথা বলছি, শুধুমাত্র রাস্তাঘাটের। মুক্তাগাছায় যে এই 17 বছরে যে চাঁদাবাদি হয়েছে, মানুষের উপর যে অত্যাচার হয়েছে, মানুষের উপর যে অন্যায়ভাবে মামলা হয়েছে,
এগুলো মোশাররফ সাহেবের আমলে ছিল না। আগামীতে যদি আমি মুক্তাগাছার এমপি হতে পারি, যদি আপনারা আমাকে সুযোগ দেন, আমরা কি করব, আমরা মুক্তাগাছার সাধারণ মানুষের যেন ভালো হয় সেই কাজটা সবার আগে খুঁজে বের করবো। এটা জমি দলিল করতে গেলে ঘুষ দিতে হয়, নানাবিধ বাধার সম্মুখীন হতে হয়। বাচ্চা স্কুলে ভর্তি করতে গেলে সেখানে বাধার সম্মুখীন হতে হয়। রাস্তা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে সময় লাগে 10 মিনিট, ভাঙার জন্য যাইতে লাগে 1 ঘন্টা, সময় তো দামাস। এরকম খুঁজে খুঁজে আমরা বের করবো মুক্তাগাছাটাকে সুন্দর করতে হলে আমাদের কি কি কাজ করতে হবে। যাই হোক, বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। আমাদের যারা আজকে স্বেচ্ছাসেবক দলের প্রার্থী হয়েছেন এই ওয়ার্ড থেকে, তাদেরকে সিলেক্ট করবেন আমাদের পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, এবং তাদেরকে সহযোগিতা করবেন জেলার স্বেচ্ছাসেবকদের নেতৃবৃন্দরা। আমি শুধু একটি কথা বলি, আমার কথা শেষ করব। যারাই নেতা হন না কেন, সুসংগঠিতভাবে আগামী ইলেকশনটাকে ফেস করার জন্য নিজেদেরকে তৈরি করে এবং নিজেদের পক্ষ থেকে এই ওয়ার্ডটার কোনো বাসা যেন খালি না থাকে, কোনো বাসা যেন বাদ না থাকে যে আপনারা জানেন। আপনারা প্রতিটা বাড়িতে বাড়িতে যে আমাদের বিএনপির 31 দফাকে প্রচারণা দেন। আমাদের কম্পিটিটর আছে যারা ধর্মের নামে নানাবিধ কথাবার্তা বলতেছে, সেটাকে উপভোগ করতে হবে। বিএনপি ধর্ম নিয়ে ব্যবসা করে, ধর্ম নিয়ে রাজনীতি করে না। বিএনপি আমরা মুক্তাগাছা না, শুধুমাত্র মুক্তাগাছা হিন্দু ধর্মাবলম্বীর লোকের সংখ্যা কিন্তু কম না। আপনারা কি কেউ কোনদিন শুনেছেন মুক্তাগাছায় হিন্দু মুসলিমের ঝগড়া হয়েছে? না। মুক্তাগাছা সবসময় একটা শান্তপ্রিয় পরিবেশ। আমরা ধর্মের দিয়ে রাজনীতি করতে চাই না, আমরা সবাই সহ অবস্থানে থেকে সুন্দর বাংলাদেশের একটা মডেল থানা হিসাবে মুক্তাগাছাকে প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। আপনাদের কথা দিচ্ছি, আপনাদের সকলের সহযোগিতা পেলে, সকলের সহযোগিতা নিয়ে আমরা সুন্দর একটা মুক্তাগাছা গড়ে তুলবো এই আশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ বাবলু ভাইকে তার দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য। উপস্থিত প্রিয় ভাইরা, এখন আপনাদের প্রার্থী যারা আছেন তারা সবার সামনে আসেন এবং প্রার্থীতা ঘোষণা